নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। ভেরি রিসেন্ট ঘটে যাওয়া আহমেদাবাদের বোয়িং 787 এয়ার ইন্ডিয়ার বিমানটি আমরা সকলে জানি প্লেন ক্র্যাশ হয়েছে এবং সেখানে প্রচুর মানুষজন কিন্তু মৃত্যু ঘটেছে, অনেক জীবনহানি হয়েছে। এক কথায় যারা ফ্লাইটের প্যাসেঞ্জার ছিলেন তারা তো ছিলেনই, এছাড়াও ফ্লাইটটি যে হস্টেলের মধ্যে পড়েছিল সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও যেই রাস্তা দিয়ে যারা গেছিলেন তাদেরও কিন্তু অনেকে মৃত্যু ঘটেছে। বলা যেতে পারে একটা বিপুল হারে মৃত্যু কিন্তু এটাতে ঘটেছে। তো এই যে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং 787, এটা লাস্ট রক্ষণাবেক্ষণ হয়েছিল 2023-এর জুন মাসে। তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে, আজকে এটা 2025, এখনও অবধি কিন্তু তার কোনো রকম রক্ষণাবেক্ষণ হয়নি। এবং যে ইঞ্জিনটি ছিল সেটাকে কিন্তু ঠিক করে ওই তখন যখন হয়েছিল সেইটাকেই ঠিক করে, নতুন ইঞ্জিন লাগানো হয়নি, ওটাকে ঠিক করে জাস্ট মেরামতি করে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে ফ্লাইটটি হয়েছে, ক্র্যাশ হয়েছে, তো এর কিন্তু বিমাটা খুব কাকতালীয়ভাবে 3 মাস আগে, জাস্ট মার্চ মাসে কিন্তু হঠাৎ করে এই বিমানের বিমাটা বাড়িয়ে দেওয়া হয়। তো কী এমন হলো যেখানে বিমানের যে বিমাটা ছিল 750 কোটি থেকে সেটা 850 কোটি বাড়িয়ে দেওয়া হয়। তো এর ফলে তারা কি জানতে পেরেছিলেন যে এই ফ্লাইটটি কোনোভাবে ক্র্যাশ হতে চলেছে? তাহলে কি করে তারা হঠাৎ করে, যে বিমানটি কোনো রক্ষণাবেক্ষণ হলো না, কিছু হলো না, অথচ তার বিমাটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হলো? উঠছে অনেক প্রশ্ন। এছাড়াও এই যে বিপুল যে আমরা দেখলাম হারে সমস্ত মানুষজন যারা প্যাসেঞ্জার ছিল সবাই মোটামুটিভাবে বলা যেতে পারে মারা গেছেন, এত মৃত্যু ঘটেছে, কিন্তু সেখানে অনলি একজন প্যাসেঞ্জার তিনি বেঁচে গেলেন খুব কাকতালীয়ভাবে। এবং শুধু বেঁচে গেলেন বললে ভুল হবে, তিনি কিন্তু তার মোবাইলটিও রীতিমতো অক্ষত রইল। এটা নিয়ে কিন্তু অনেক মানুষের মনে অনেক রকম সন্দেহ প্রকাশ করছে। হ্যাঁ, যদিও তার শরীরে কিছুটা চোট আছে, কিন্তু এতগুলো মানুষের মৃত্যুর মধ্যে তার বেঁচে যাওয়াটা সত্যি সেটা চমৎকারের থেকে কিছু কম নয়। কিন্তু আমরা যখন দেখেছি যে ফ্লাইটটি যখন অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে যখন বিপুলভাবে আগুন টাগুন সমস্ত কিছু জ্বলছে, এই মানুষটি কিন্তু, যিনি বেঁচে গেছেন রমেশ, তিনি কিন্তু মোবাইল হাতে বেরিয়ে আসেন। যদিও তিনি তার টিকিটটি দেখিয়েছেন, টিকিটে কিন্তু বোর্ডিং করা হয়েছিল, তিনি যে ফ্লাইটে ছিলেন সেটা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট। এবং তার বক্তব্য অনুযায়ী তিনি কিভাবে বেঁচেছেন না, তিনি ইমার্জেন্সি যে এক্সিস্ট আছে তার জাস্ট পাশে বসেছিলেন এবং তিনি সিট বেল্টটা বাঁধেননি। হ্যাঁ, এরকম অনেকই প্যাসেঞ্জার থাকে, তারা হয়তো যারা এয়ার হোস্টেস থাকেন তারা বলে দেয় যে সবাই সিট বেল্ট বাঁধবেন, কিন্তু অনেকে কিন্তু জাস্ট যখন ওই দেখে তারা বেঁধে থাকে তারপরে খুলে দেয়। তো উনিও সেটা খুলে দিয়েছিলেন, এটা ওনার কথা অনুযায়ী। এবার যখনই বিমানটা ওইখানে হস্টেলের ছাদে পড়েছে তখনই দুটো জাস্ট ভাগ হয়ে গেছে, এবং দুটো ভাগ হওয়ার জন্য জাস্ট ক্রাশ হওয়ার, প্লেনটা ক্র্যাশ হওয়ার জাস্ট 1 সেকেন্ডের মধ্যে পুশ করে নাকি রমেশ পড়ে গেছেন একটি সমতল জায়গায়। যদিও এই ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে, কি করে এটা পসিবল হলো, কারণ আমরা দেখেছি সেইখানে প্রচুর মানুষের কিন্তু মৃত্যু ঘটেছে, প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যে পরিমাণে আগুনটা জ্বলেছে, যে পরিমাণে সেখানে পুরো একদম বলা যেতে পারে সেই অঞ্চলটা পুরো কালো ধোঁয়ায় ভরে গেছে। যারা ওখানে হস্টেলে যারা খেতে বসেছিলেন, খুব কঠিন বাস্তব, যারা ওই বডিগুলোকে উদ্ধার করেছেন, সেখানে নাকি একজনের হাতে চামচ পর্যন্ত ধরা ছিল, তিনি লাঞ্চ করছিলেন। সত্যি খুবই দুঃখদায়ক। এছাড়াও আমরা বডিগুলো তো সবাই মোটামুটি দেখেছি, বলা যেতে পারে কিছুই নেই, অনেকের বডিতে কিচ্ছু নেই। যেভাবে পুরো শরীর পুড়ে গেছে, একদম পুরো কিছুই নেই বলতে গেলে শরীরে, আর হাড়গোড় জাস্ট তো যারা ডিএনএ স্যাম্পল দিয়ে প্রত্যেকজন মানুষজন যারা তাদের পরিজন ছিলেন তারা সেগুলোতে মিলিয়ে তারপরে বডিগুলোকে এক এক করে বাড়ির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে রওনা করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে বিপুল ক্ষয়ক্ষতি হলো, সেখানে বিমা যেহেতু বাড়ানো ছিল, তো এটা প্রায় 4000 কোটি টাকার মতো এর ক্লেম করতে পারেন বিমা সংস্থারা। এছাড়াও যার বিমান, ঠিক আছে, তো এখানে প্রত্যেককে 1 কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন
তো এখন ব্যাপারটা হচ্ছে যারা ওখানে ফ্লাইটে ছিলেন তারা এটা নিয়ে আবার একটা অনেক প্রশ্ন উঠছে। যারা ওই ফ্লাইটে ছিলেন তারা কিন্তু অনেকে বলছেন তারা তো নিজেরাই কোটিপতি, ঠিক আছে, কারণ প্রত্যেকেই আমরা তারা এখান থেকে যাচ্ছিলেন লন্ডনে এবং প্রত্যেকেই বেশ ভালো ব্যাকগ্রাউন্ড থেকে ভালো জবে সবাই আছেন। তো তাদের কি সত্যি 1 কোটি টাকার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই যারা হয়তো ওই হস্টেলে যারা নিহত হয়েছেন বা যারা হয়তো রাস্তাঘাটে যারা ছিলেন তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেখানে তো অবশ্যই তাদের জন্য ঠিক আছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ মানুষের যে মূল্য, ঠিক আছে, যেখানে একজন বলছিলেন যে হিন্দিতেই উনি বলছিলেন যে मैं आपको 2 कोटी देती हूँ, ठीक है, तो आप मुझे 2 करोड़ रुपए मैं आपको देती हूँ, तो आप मुझे मेरे पापा को लौटा दीजिए, क्या लौटा पाएंगे? তো এটাই সত্যি আমরা এখানে দেখেছি যে কীভাবে মানে জাস্ট কেউ তার মেয়েকে ছেড়ে এসেছে এবং সেই ভিডিওগুলো যখন এখন ভীষণ ভাইরাল হচ্ছে যে মেয়েটি ঢুকছে, যার ওই একজন রাজস্থানেরই মেয়ে বোধহয় যাচ্ছিল হাজব্যান্ডের কাছে লন্ডনে, তো সেখানে মেয়েটি ঢুকছে, কাঁদতে কাঁদতে ঢুকছে মানে বাবাকে বাই বলে, তো সে এসে দেখছে প্লেন ক্র্যাশ হয়ে গেছে। তো এই যে কথাগুলো মানে সত্যি এরকম ঘটনা ছোট ছোট প্রচুর আছে। একজন এসেছিলেন যিনি তার ওয়াইফের অস্থি বিসর্জন করতে, তো তার 2জন মেয়ে লন্ডনে আছে, তো সেখানে ফ্লাইট ক্র্যাশে তাদেরও মানে তিনিও নেই আর এই দুনিয়াতে, তো বাচ্চাগুলো তো পুরো অনাথ হয়ে গেল। এছাড়াও আরও প্রচুর প্রচুর এরকম ইনসিডেন্ট আছে এবং এর সবথেকে যেটা প্যাথেটিক, যিনি ছিলেন পাইলট এবং কোপাইলট যারা ছিলেন, তো সেখানে তো আমরা দেখছি তাদেরও ক্ষতিকর, মানে তারা তো শেষ মুহূর্ত অবধি চেষ্টা করে গেছেন যাতে ফ্লাইটটিকে তারা, কারণ ফ্লাইটটি যে ক্র্যাশ হবে এটা তারা বুঝতেই পেরেছিলেন, তার আমরা তো সবাই জানি মেডে কলিং হয়েছিল সেখানে, তো আমরা ভয়েসটাও অলরেডি শুনেছি, সত্যি খুব বীভৎস, মানে ও মানে কি বলবো, জাস্ট আমরা ওটা শুনছি এবং অবাক লাগছে সেই মুহূর্তে তাদের মানে কতটা যন্ত্রণা নিয়ে তাদের মৃত্যু ঘটেছে এটা। তো ফ্লাইটটিকে যাতে এমন কোনো জায়গায় ওটা ক্র্যাশ করানো যায় যাতে খুব কম মানুষজন হয়তো মানে শুধু ফ্লাইটে যারা আছেন তারা তো অবভিয়াসলি যখন ফ্লাইটটা ক্র্যাশ করবে তারা তো পুরো শেষ হয়ে যাবে, কিন্তু যারা সমতলে আছেন তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটাও কিন্তু অবশ্যই যতক্ষণ উনি পেরেছেন ততক্ষণ কিন্তু উনি সেটা মানে যিনি পাইলট ছিলেন মেন তিনি কিন্তু চেষ্টা করে গেছেন। আর একটা জিনিস খুব মানে প্রশ্ন উঠছে যে এই যে ইমার্জেন্সি যে এক্সিস্টটা, যেটা কি হঠাৎ করে সেটাকে কি ধাক্কা দিয়ে খোলার চেষ্টা হয়েছিল, মানে যিনি রমেশ ছিলেন সেই কি করেছিলেন, তার জন্য কি বাইরে থেকে, কারণ যখন এইরকম কোনো ইনসিডেন্ট হয় তখন যদি সেই দরজাটাকে যদি খুব বেশি করে পুশ করে থাকে তাহলে দরজাটা তো খুলে গেল এবং বাইরে থেকে প্রচণ্ড হাওয়া সেই ফ্লাইটের মধ্যে ঢুকতে থাকে, ফলে একটা যে মানে ব্যালেন্স, কারণ যারা পাইলট হন তাদের একটা ব্যালেন্স থাকে, তো সেই ব্যালেন্সে কিন্তু ফ্লাইটটা আরও বেশি তাড়াতাড়ি বাস্ট হওয়ার একটা মানে একটা সম্ভাবনা তৈরি হয়। প্রশ্ন অনেক উঠছে, হয়তো এগুলো নিয়ে পরে সমস্ত কিছু তদন্ত হবেই, কারণ কেন একটা এরকম বড় অ্যাক্সিডেন্ট এবং জাস্ট ওটা টেক অফ করলো এবং তার সঙ্গে সঙ্গেই কেন এটা হয়ে গেল, কেন ফ্লাইটটা কি ঠিকভাবে তার যন্ত্রপাতি তার টেকনিক্যাল দিকগুলো কি ঠিকভাবে কোনো চেক করা হয়নি, কোনো টেকনিক্যাল ইস্যু থাকলে সেটাকে কি ঠিক করার চেষ্টা করা হয়নি, এই সমস্ত নিয়ে অবশ্যই তদন্ত হবে এবং সেখান থেকে তো আমাদের আসল তথ্যটা উঠে আসবে। আর সবথেকে যেটা প্যাথেটিক যে এখনও কিন্তু অনেক বডি আছে যেগুলোকে শনাক্ত করা যাচ্ছে না, বডি বললে ভুল হবে, অনেক দেহাংশ আছে অনেক কিছু, তো সেগুলোকে তো কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। আর তাদের পরিবার পরিজনরা ওই হসপিটালে যেখানে এটা ঘটেছে আহমেদাবাদের ওই হসপিটালে মেডিকেল কলেজে সম্ভবত এগুলো হচ্ছে, তো সেখানে গিয়ে তারা ওয়েট করছেন শুধুমাত্র তাদের প্রিয়জনের যাকে তারা হারিয়ে ফেলেছেন তার দেহাবশেষটুকু পাওয়ার জন্য। সত্যি এটা খুব খুব প্যাথেটিক, মানে এরকম ঘটনা মানে এতটা বীভৎসভাবে আমরা জাস্ট কেউ মানে অনেক দিন আমরা দেখিনি এরকম, সত্যি খুব প্যাথেটিক। আমরা কিছুদিন আগে আমরা পেহেলগাঁওয়ের ইনসিডেন্ট দেখেছিলাম, তারপরে এটা দেখছি, খারাপ লাগছে যে মানুষের জীবনের সত্যি কোনো দাম নেই এবং সবথেকে যেটা আরও বেশি অবাক লাগছে যে কিছু টাকা পয়সা দেখেছিলেন নিশ্চয়ই কীভাবে পড়ে আছে, শুধু তাই নয় প্রচুর গয়নাকাটি অনেক কিছু এবং অনেক ওই মানে পরিজনের হাতেও কিন্তু সেই গয়নাকাটিগুলো শনাক্ত করে তুলে দেওয়া হচ্ছে। তো ফ্লাইটটি কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, কি টেকনিক্যাল ফল্ট ছিল,
কিছু যদি টেকনিক্যাল ফল্ট থাকে কেন ছিল, সব কিছু তদন্ত সাপেক্ষ। তো এগুলো অবশ্যই আমাদের কাছে উঠে আসবে, এবং একজন যাত্রীর বেঁচে যাওয়া সেটা কি সত্যি ভগবানের চমৎকার, নাকি এর পেছনেও কোনো কারণ আছে বা কিছু, তো সেইটা নিয়েও অবশ্যই প্রশ্ন উঠবে এবং সেটা নিয়েও অবশ্যই তদন্ত হবে। তবে এখন যেটা মেন জিনিস দেখার, যে এই ফ্লাইটটি যে অ্যাক্সিডেন্ট করলো, তো এর জন্য মানে টেকনিক্যাল ইস্যু ছিল, কি প্রবলেম হলো, কেন ফ্লাইটটা টেক অফ করার আগে চেক করা হয়নি, এই সমস্ত কিছু নিয়ে। এবং আরও একটা সন্দেহের জায়গা যেটা হচ্ছে যে 3 মাস আগে কেন এই ফ্লাইটটার বিমাটা বাড়িয়ে দেওয়া হলো। বিমা কখন হয়? যখন আমরা জানি যে সেই জিনিসটা নষ্ট হয়ে গেলে তার ক্ষতিপূরণ পাওয়া যাবে, তাই তো? তো সেখানে কি এই 3 মাস আগেই কি জানা গেছিল যে ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট করবে? এটা নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে। তো এইদিকে তো অবশ্যই চোখ থাকবে, এবং যেমন যেমন জানতে পারবো সেরকম অবশ্যই আমি শেয়ার করব। এই ভিডিওটি এখানে শেষ করছি। আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।